হ্যালো এভরিওয়ান, আমরা শুরু করছি বায়োলজি মডেল কোশ্চেন সেট 7। ওকে, বায়োলজি মডেল কোশ্চেন সেট 7 যেটা ভিএসএ কিউ এবং এসএ কিউ 1 টাইপস কোশ্চেন, অর্থাৎ 1 মার্ক এবং 2 মার্কের কোশ্চেন, সেখানকার সলিউশন। এখানে আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা আছে সেখানে কি আছে, গর্ভনিরোধক বড়ির প্রধান উপাদান কি? তাহলে গর্ভনিরোধক বড়ির প্রধান উপাদান কি? না, আমরা জানি কি হরমোন ইউজ করা হয় গর্ভনিরোধক বড়িতে। আমরা কি ইউজ করে দিই? না স্যার, হরমোন ইউজ করা হয়। কোন হরমোন ইউজ করা হয়? না স্যার, স্টেরয়েড হরমোন। কোন কোন স্টেরয়েড হরমোন? স্যার, মহিলাদের দেহে পাওয়া যায় স্টেরয়েড হরমোন ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। তাহলে স্যার এখানে কি হচ্ছে, কৃত্রিম প্রোজেস্টেরন এবং কৃত্রিম ইস্ট্রোজেন হচ্ছে কি গর্ভনিরোধক বড়ির প্রধান উপাদান। পরের কোশ্চেন বলছি কি স্যার, অপেরন মডেল অনুসারে রিপ্রেসর প্রোটিন কোথায় যুক্ত হয়? অপেরন মডেল অনুসারে রিপ্রেসর প্রোটিন কোথায় যুক্ত হয়? তাহলে স্যার আমরা জানি জ্যাকব এবং মোনাড, বিজ্ঞানী জ্যাকব এবং মোনাড। কে কে স্যার? বিজ্ঞানী জ্যাকব এবং মোনাড, এরা দুজন মিলে কি করেছিল, একটা অপেরন মডেল দিয়েছিল, যেটাকে বলা হয় ল্যাক অপেরন মডেল। ওকে, তো স্যার এই ল্যাক অপেরন মডেলের ক্ষেত্রে কি হচ্ছে না, সেখানে আমরা জানি যে স্ট্রাকচার কেমন হয়। এখানে স্যার 6টা মোট জিন উপস্থিত থাকে, তার মধ্যে দু রকমের, একটা হচ্ছে রেগুলেটর পার্ট, একটা জিনের স্যার আর একটা ডিএনএ স্যার, দুটো পার্ট থাকে। একটা হচ্ছে রেগুলেটর পার্ট, আর একটা স্যার হচ্ছে কি না সিস্ট্রন পার্ট। সিস্ট্রন পার্ট থেকে কি হবে, আমাদের বিভিন্ন এনজাইম গঠন হবে। আর স্যার রেগুলেটর পার্ট থেকে আমাদের রেগুলেশন হবে। মানে ওই যে প্রক্রিয়াটা, অর্থাৎ এই যে সিস্ট্রন জিনটা যে কাজ করবে, যে ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন উৎপন্ন করবে এবং সেই প্রোটিন থেকে যে এনজাইম গঠন করবে, সেটা কিন্তু নিয়ন্ত্রণ করবে কি এই রেগুলেটর পার্ট। এই রেগুলেটর পার্টের 3টে পার্ট থাকে। যদি আমরা দেখি তাহলে সব প্রথম যেটা আছে সেটাকে বলা হয় কি রেগুলেটর জোন। এটাকে বলা হয় কি রেগুলেটর জোন। তারপর হচ্ছে কি অপারেটর জোন, আর সরি এটা হচ্ছে প্রোমোটার জোন, আর এখানে হচ্ছে অপারেটর। তাহলে রেগুলেটর, প্রোমোটার আর অপারেটর, এই 3টে অংশ থাকে কি রেগুলেটর পার্টের মধ্যে। এই রেগুলেটর জিন কি করে, সুইচ অন আর অফ নিয়ন্ত্রণ করে। যদি সুইচ অফ কন্ডিশন হয় তাহলে এই রেগুলেটর পার্ট থেকে একটা রিপ্রেসার প্রোটিন গঠন হয়। কি হয় স্যার? একটা রিপ্রেসার প্রোটিন। যে রিপ্রেসার প্রোটিনটা স্যার এই অপারেটর অংশের সঙ্গে যুক্ত হয়। কোথায় স্যার? অপারেটর অংশের সঙ্গে যুক্ত হয়ে এখানে একটা ব্লক করে দেয়। কাকে? স্যার এইখানে যে এমআরএনএটা যুক্ত হয়েছিল, সেই আরএনএ প্রাইমেজটা যুক্ত হয়েছিল, সেই আরএনএ প্রাইমেজকে স্যার যেতে বাধা দেয়। তাহলে আমরা কি বললাম না স্যার, অপারেন্ট মডেল অনুসারে আমরা দেখতে পাবো একটা অপারেন্টের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে রেগুলেটর পার্ট, একটা হচ্ছে সিস্ট্রন পার্ট। স্যার রেগুলেটর পার্টের 3টে প্রোটিন থাকে, একটা হচ্ছে রেগুলেটর, একটা হচ্ছে প্রোমোটার, একটা হচ্ছে অপারেটর পার্ট। আর স্যার সিস্ট্রনের মধ্যে আমরা জানি ল্যাক অপারেন্টের ক্ষেত্রে 3টে পার্ট থাকে, জেড, ল্যাক ওয়াই, আর একটা হচ্ছে ল্যাক এ। 3টে পার্ট থাকে, ল্যাক জেড, ল্যাক ওয়াই আর ল্যাক এ। স্যার এই 3টে পার্ট থেকে আমাদের কি হচ্ছে, এনজাইম প্রোডাকশন হবে। কিন্তু গল্পটা হচ্ছে স্যার ওই জায়গাতে নয়, গল্পটা হচ্ছে আমাদের রেগুলেটর, প্রোমোটার, অপারেটরকে নিয়ে। বলছে যে স্যার রেগুলেটর জোন আছে, এখান থেকে কি হচ্ছে, একটা রিপ্রেসার প্রোটিন উৎপন্ন হয়। সেই রিপ্রেসার প্রোটিনটা স্যার অপারেটর অংশে যুক্ত হয়ে স্যার এই যে আরএনএ প্রাইমেজ বা আরএনএ পলিমারেজ, যেটা স্যার আমাদের কি আছে প্রোমোটার অংশে যুক্ত হয়, এবং যে আরএনএ পলিমারেজ কি করে স্যার ট্রান্সক্রিপশন প্রক্রিয়া, অর্থাৎ ডিএনএ থেকে আরএনএ গঠনের প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, সেই আরএনএ পলিমারেজকে যেতে বাধা দেয়। এটা স্যার সুইচ অফ কন্ডিশন। আবার স্যার পরবর্তীতে কি হবে না, যখন স্যার সেখানে কি হচ্ছে একটা ইন্ডিউসার, কোথাও স্যার এই যে রেগুলেটর অংশ থেকে যখন একটা কোনো ইন্ডিউসার উৎপন্ন হবে, সে সেই ইন্ডিউসার গিয়ে কি করবে, এই যে অপারেটর আছে সেই অপারেটরের সঙ্গে যুক্ত হবে। অপারেটরের যে রিপ্রেসার প্রোটিন আছে তার সঙ্গে যুক্ত হবে। যুক্ত হয়ে স্যার রিপ্রেসার প্রোটিনকে স্যার ওখান থেকে মুক্ত করে দেবে। মুক্ত করলে স্যার এবার কি হবে, প্রোমোটার অংশের যে আরএনএ পলিমারেজ ছিল সেটা কিন্তু আর কোনো রকম বাধাপ্রাপ্ত না হয়ে সুইচ অন অবস্থায় চলে আসবে, এবং সে কি করবে, ওই সিস্ট্রন পার্টের উপর দিয়ে গতিশীল হবে। ফলে স্যার ট্রান্সক্রিপশন পদ্ধতি আমার সম্পন্ন হবে। তাহলে স্যার এই হচ্ছে কি আমাদের এখানকার গল্প। তাহলে আমরা যেটা দেখতে পেলাম সেটা কি হচ্ছে না স্যার, রিপ্রেসার প্রোটিন কিন্তু অপারেটর অংশের সঙ্গে যুক্ত হচ্ছে। কোথায় স্যার? অপারেটর অংশের সঙ্গে যুক্ত হচ্ছে। তাহলে স্যার আমাদের অ্যান্সার কি হবে না, রিপ্রেসার প্রোটিন অপারেটর জিনের সঙ্গে যুক্ত হবে, অপারেটর জিনের সঙ্গে যুক্ত হবে। ওকে স্যার, তাহলে আমরা দেখতে পেলাম এই যে অপারেটর জিনের সঙ্গে যুক্ত হবে। নেক্সট হচ্ছে কি আমাছা কি, কোশ্চেনটা দেওয়া আছে আমাছা কি। এই আমাছা জিনিসটা কি হচ্ছে, আমাদের বইতে কিন্তু দেওয়া নেই, অনেক বইতেই দেওয়া নেই। কিন্তু আমাছা জিনিসটা কি বলছে, এটা এক ধরনের টি, এটাকে বলা হয় কি আমাছা এ, আমরা কিন্তু বলতে পারি সুইট টি। কি স্যার? এটা সুইট টি, এটা একটা সুইটেনিং সাবস্টেন্স, যেটা কি হচ্ছে চা উৎপাদনের ক্ষেত্রে বা চা হিসেবে ব্যবহার করা হয়। কি হচ্ছে না স্যার, সুইট টি এটা কি হচ্ছে টেস্ট এত বেশি হয়, বলছে যে সাধারণ যে চিনির তুলনায় কিন্তু 400 থেকে 500 গুণ বেশি মিষ্টি হয়। আর স্যার এটা কোথা থেকে উৎপন্ন করা হয় না, এটা একটা ধরনের ভেষজ চা, যেটা স্যার জাপানিজরা বেশি ব্যবহার করে থাকে। সেটা কি হচ্ছে স্যার,
না, হাইড্রেনজিয়া নামক যে উদ্ভিদ আছে, হাইড্রেনজিয়া, ঠিক আছে, সেই হাইড্রেনজিয়া উদ্ভিদের পাতাকে সন্ধান প্রক্রিয়ায় পচিয়ে সেখান থেকে কিন্তু আমরা এই চা তৈরি করে থাকি। তাহলে কি চা, কি স্যার দেখতে পেলাম? আমাচা হলো এক প্রকার মিষ্টি জাতীয় ভেষজ চা। কি মিষ্টি জাতীয় ভেষজ চা, যা হচ্ছে মাউন্টেন হাইড্রেনজিয়া বা শুধুমাত্র হাইড্রেনজিয়া বলতে পারি, এর পাতার সন্ধান প্রক্রিয়া দ্বারা প্রস্তুত করা হয়ে থাকে। বোঝা গেল? তাহলে আমাচা কি স্যার? এক প্রকার মিষ্টি জাতীয় ভেষজ চা, যা স্যার হাইড্রেনজিয়া এর পাতার সন্ধান প্রক্রিয়ার দ্বারা প্রস্তুত করা হয়। পরের কোশ্চেন বলছে স্যার, বিদেশাগত কার্পের বিজ্ঞানসম্মত নাম লেখো। তাহলে একটা বিদেশাগত কার্প আমরা জানি চারটে প্রধান কার্প থাকে, সিলভার কার্প, আমেরিকান কার্প, তেলাপিয়া, আর একটা হচ্ছে আরেকটা কার্প আমার খেয়াল আসছে না এই মুহূর্তে। তাহলে কি হচ্ছে স্যার, আমেরিকান কার্পের এখানে আমরা কি করছি, বিজ্ঞানসম্মত নাম এখানে লিখেছি। স্যার আমেরিকান কার্পের বিজ্ঞানসম্মত নাম কি? সাইপ্রিনাস কার্পিও, সাইপ্রিনাস কার্পিও। ওকে, পরের কোশ্চেন বলছে স্যার, প্যানের সম্পূর্ণ নাম কি? তাহলে প্যানের সম্পূর্ণ নাম কি স্যার? প্যানের সম্পূর্ণ নাম হচ্ছে পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট। তাহলে স্যার এখানে কি হচ্ছে, পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট, এটা হচ্ছে স্যার প্যানের ফুল ফর্ম। এটা কি হচ্ছে স্যার, একটা বিষাক্ত পদার্থ যেটা কি হচ্ছে একটা গৌণ বায়ু দূষক। প্যান কি স্যার? একটা গৌণ বায়ু দূষক। তাহলে প্যানের ক্ষেত্রে আমরা স্পেশাল পয়েন্ট আমরা রেফারেন্সে জেনে রাখি, এটা কি স্যার, একটা গৌণ বায়ু দূষক। এটা কি করতে পারে স্যার? এটা কিন্তু বাতাসের অক্সিজেনের সঙ্গে মিশে, কোথায় স্যার? বাতাসের অক্সিজেনের সঙ্গে মিশে কি করবে স্যার, ফোটোকেমিক্যাল স্মোক বা আলোক রাসায়নিক ধোঁয়াশা সৃষ্টি করে। কি স্যার? আলোক রাসায়নিক ধোঁয়াশা সৃষ্টি করে, আলোক রাসায়নিক ধোঁয়াশা। তাহলে স্যার আলোক রাসায়নিক ধোঁয়াশা সৃষ্টি করে কে? স্যার প্যান গ্যাস অক্সিজেনের সঙ্গে মিশে। নেক্সট, অথবাতে বলছি কি, গঙ্গা অ্যাকশন প্ল্যান বা গ্যাপ, জিএপি গৃহীত হয়, কবে গৃহীত হয় না 1986 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে। 1986 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে গঙ্গা অ্যাকশন প্ল্যান সর্বপ্রথম গৃহীত হয়। এই হয়ে গেল আমাদের স্যার পার্ট বি এর যে ভিএসএ কিউ, অর্থাৎ 1 মার্কের 4টে কোশ্চেন থাকে, সেই 4টে কোশ্চেনের অ্যান্সার আমরা সলভ করে ফেললাম। পরে বলছে পার্ট এ থেকে, যেখানে কি হচ্ছে 2 মার্কের কোশ্চেন থাকে। সব প্রথম কোশ্চেন বলছে স্পাইরোগারার সংশ্লেষ পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো। তাহলে স্পাইরোগারার সংশ্লেষ পদ্ধতি, সংশ্লেষ পদ্ধতি কি স্যার? না যদি আমরা একটু রিমাইন্ড করে নিই, তাহলে কি হচ্ছে স্যার, যৌন জননের 2 রকমের প্রকারভেদ থাকে। যৌন জনন 2 রকম ভাবে হতে পারে স্যার, এটা হচ্ছে সংশ্লেষ পদ্ধতি বা কনজুগেশনের মাধ্যমে, আর দ্বিতীয় হচ্ছে স্যার সিনগ্যামির মাধ্যমে। স্যার তাহলে আমরা কি সেক্সুয়াল রিপ্রোডাকশনকে দেখতে পারি, কি সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জননকে আমরা দেখতে পারি স্যার রিপ্রোডাকশন। এটা স্যার 2 রকমের হতে পারে, একটা হচ্ছে কি কনজুগেশন, আরেকটা হচ্ছে স্যার, একটা হচ্ছে স্যার কনজুগেশন বা স্যার যেটাকে আমরা বলছি সংশ্লেষ পদ্ধতি, আর দ্বিতীয় হচ্ছে স্যার যেটা হচ্ছে সিনগ্যামি, অর্থাৎ কি হচ্ছে মিলন ঘটবে, এখানে কি হচ্ছে গ্যামেটের মিলন হবে। স্যার এই সিনগ্যামিটা আবার কিন্তু 3 রকমের হতে পারে। আমরা জানি কি আইসোগ্যামি, কি কি স্যার? আমরা জানি আইসোগ্যামি, দ্বিতীয় হচ্ছে অ্যানাইসোগ্যামি, দ্বিতীয় হচ্ছে স্যার অ্যানাইসোগ্যামি, আর 3 নম্বর হচ্ছে স্যার উগ্যামি, আর এটা স্যার উগ্যামি। আইসোগ্যামি কাকে বলে স্যার? যেখানে আমরা জানি দুটো গ্যামেট কি হবে, সেম সাইজে সিমিলার বিহেভিয়ার শো করবে, সিমিলার সাইজ সিমিলার ভলিউম সম্পন্ন হবে। আর অ্যানাইসোগ্যামি কি হবে, দুটো ডিফারেন্ট সাইজের হবে, কিন্তু উগ্যামিতে কি হবে, সবসময় ফিমেলটা বড় হবে আর মেলটা ছোট হবে। ওকে, তাহলে স্যার এই গেল আমাদের কি হচ্ছে টাইপসের ক্ষেত্রে। তো এখানে আমাদের যেটা চেয়েছে সেটা হচ্ছে স্যার এই যে কনজুগেশন, সেই কনজুগেশন বা সংশ্লেষ পদ্ধতি কার ক্ষেত্রে স্যার? স্পাইরোগায়ারের ক্ষেত্রে এই সংশ্লেষণ পদ্ধতি বা কনজুগেশন কিভাবে সম্পন্ন হয়। আমরা জানি যে কোনো সংশ্লেষণ পদ্ধতি কিন্তু কনজুগেশন টিউব গঠনের মাধ্যমে বা সংশ্লেষ নালী গঠনের মাধ্যমে সম্পন্ন হয়। তো এখানে দেখি আমাদের কোন ধরনের সংশ্লেষণ নালী আমাদের এখানে গঠন হচ্ছে। ওকে, বলছি কি স্যার, প্রথমে কি হবে, স্পাইরোগায়রার দেহে একটা উপবৃদ্ধির সৃষ্টি হবে। উপবৃদ্ধি মানে কি স্যার? যদি আমরা দেখি স্পাইরোগায়রার শেপ কেমন হয় স্যার, একটা ফিতে আকৃতির শেপ হয়ে থাকে, সাধারণত এরকম ফিতে আকৃতির শেপ হয়ে থাকে। বলছি কি কোনো একটা অংশ এরকমভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে গেল, কোনো একটা বডি স্ট্রাকচার একটা পার্ট কি হয়ে গেল, এরকম বৃদ্ধিপ্রাপ্ত হলো। তাহলে এর পাশাপাশি আরেকটা কি হচ্ছে কনজুগেশন টিউব থাকবে বা স্পাইরোগায়রা থাকবে, যারও কি হচ্ছে একটা অংশ এরকমভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে। এই উপবৃত্তি গঠনের পর এরা দুজন পরস্পরের সঙ্গে সংস্পর্শে আসবে। স্যার সংস্পর্শে আসার পর এরা দুজন মিলে একটা স্যার টিউব লাইক স্ট্রাকচার গঠন করবে, যেটাকে আমরা বলবো সংশ্লেষ নালী। আর স্যার সংশ্লেষ নালীর পর এর মধ্যে যে নিউক্লিয়াস ছিল, এই দুটো নিউক্লিয়াস এবং প্রোটোপ্লাজম সমস্তটার কি হবে, মিলন ঘটবে। মিলন ঘটে স্যার কি করবে, জাইগোস্পোর গঠন করবে। কি করবে স্যার? জাইগোস্পোর গঠন করবে। এরপর স্যার এই জাইগোস্পোরটা কি হচ্ছে, দুটো জীবের মধ্যে ভাগ হয়ে যাবে এবং পরবর্তীতে সেই জাইগোস্পোর থেকে কিন্তু অনুকূল পরিবেশে একটা নতুন অর্গানিজম গঠিত হবে, যেটা হবে স্যার আমাদের স্পাইরোগায়রা। ওকে, তাহলে স্যার এই হচ্ছে পদ্ধতি। তাহলে আমরা যদি এখানে প্রসেসটা লিখেছি, এখানে যদি আমরা পড়ি সলিউশনে,
কি আছে সব প্রথমে উপবৃদ্ধি গঠন। তাহলে কি হচ্ছে স্যার, একদম প্রথমে কি হবে, পাশাপাশি অবস্থিত দুটি কনজুগেন্ট স্পাইরোগাইরা তারা কি করবে, কোষপর্দা এবং সাইটোপ্লাজম বৃদ্ধিপ্রাপ্ত হয়ে একটি উপবৃদ্ধি গঠন করবে। এরপর স্যার এই উপবৃদ্ধি অংশগুলি পরস্পরের সঙ্গে সংলগ্ন হয়ে একটি নালী গঠন করবে, যাকে আমরা সংশ্লেষ নালী বলবো। এই সংশ্লেষ নালীর মাধ্যমে স্যার স্পাইরোগাইরা পরস্পর নিউক্লিয় পদার্থের আদান প্রদান ঘটিয়ে একটি জাইগোস্পোর গঠন করবে। তাহলে 3 নম্বর পয়েন্ট স্যার জাইগোস্পোর গঠন। 4 নম্বরে স্যার ওই যে জাইগোস্পোর গঠন হয়েছিল সেটা স্যার অনুকূল পরিবেশেই স্যার কি হবে না, জার্মিনেশন ঘটবে, অর্থাৎ কি হচ্ছে অঙ্কুরিত হবে, অঙ্কুরিত হয়ে স্যার কি করবে, স্পাইরোগাইরা সৃষ্টি করবে। তাহলে এই হচ্ছে স্যার আমাদের টোটাল প্রসেস, কনজুগেশন প্রসেস। ওকে, আচ্ছা স্যার, পরের কোশ্চেনের ক্ষেত্রে চলে আসি। পরের কোশ্চেন বলছে কি অ্যামনিওসিনথেসিসের তাৎপর্য লেখো। আমাদের পরের কোশ্চেন কি আছে স্যার, অ্যামনিওসিনথেসিসের তাৎপর্য লেখো। তাহলে অ্যামনিওসিনথেসিস ক্ষেত্রে আমরা বলেছি আগেও যে স্যার অ্যামনিওসিনথেসিস কি না, একটা পদ্ধতি, এটা একটা পদ্ধতি। কি পদ্ধতি স্যার, না যে পদ্ধতিতে কি করা হবে না, কোনো মহিলা, গর্ভস্থ মহিলা বা গর্ভাবস্থা সম্পন্ন কোনো মহিলার যে প্লাসেন্টা, সেই প্লাসেন্টার মধ্যে যে ভ্রূণ অবস্থান করছে, সেই ভ্রূণের অ্যামনিওটিক তরলকে আমরা সংগ্রহ করব স্যার, ভ্রূণের অ্যামনিওটিক তরলকে আমরা সংগ্রহ করব। সংগ্রহ করার পর স্যার সেই তরলকে আমরা যদি বিশ্লেষণ করি, কীরকমভাবে, রাসায়নিক বিশ্লেষণ, বিভিন্নভাবে রাসায়নিক বিশ্লেষণ করে স্যার আমরা বিভিন্ন ঘটনাকে পর্যবেক্ষণ করতে পারি। যেমন কি প্রথম যেটা, সেটা হচ্ছে স্যার লিঙ্গ নির্ধারণ। তাহলে আমরা পয়েন্ট করে যদি লিখি, এখানে কি হচ্ছে, প্রথম পয়েন্টটা হবে স্যার লিঙ্গ নির্ধারণ। তাহলে স্যার লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে কি করবো স্যার, ওই যে তরলটা উপস্থিত আছে সেই তরলের মধ্যে যে সমস্ত কোষগুলো ভাসমান অবস্থায় থাকে, সেই সমস্ত কোষগুলোকে কি করবো, একটা বিশেষ রঞ্জক দ্বারা রঞ্জিত করব। রঞ্জক দ্বারা রঞ্জিত করলে সেখানে বারবডি উপস্থিত থাকে, সেই বারবডিগুলো কি হচ্ছে আমাদের চোখের সামনে ভেসে উঠবে। তো যদি স্যার আমরা বারবডিকে রঞ্জিত হতে দেখতে পাই, তাহলে আমরা জানবো কি সেটা একটা ভ্রূণ। কোন ভ্রূণ, না মহিলা ভ্রূণ। আর যদি স্যার সেখানে কোনো বারবডি না দেখতে পাই, তার মানে কি সেটা একটা স্যার পুরুষ ভ্রূণ। অর্থাৎ কি আছে, এইভাবে কিন্তু আমরা লিঙ্গ নির্ধারণ করতে পারি, যদি এটা 100% সঠিক নাও হতে পারে। হ্যাঁ, 100% সঠিক কি করে বুঝবো স্যার, পরবর্তী যে টেস্টটা আছে সেটা হচ্ছে ক্যারিওটাইপ গঠন, সেই ক্যারিওটাইপ গঠন থেকে কিন্তু আমরা স্পষ্ট জানতে পারবো। ওকে, তাহলে প্রথম কথা কি বললাম স্যার, বারবডি উপস্থিত আছে কিনা। কেন স্যার, আমরা বারবডির সংখ্যা কত বলে জানি, যে এক্স ক্রোমোজোম সংখ্যা -1। তো একটা মহিলার ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা কি হয়, এক্স এক্স, তাই না। তাহলে সেখানে দুটো এক্স ক্রোমোজোম আছে, তাহলে দুটো এক্স ক্রোমোজোমের মধ্যে স্যার একটা অ্যাক্টিভ অবস্থায় থাকবে, একটা ইনঅ্যাক্টিভ। যেটা স্যার ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকবে সেটাই তো স্যার বারবডি। তাহলে স্যার যদি একটা বারবডি দেখতে পাই, তার মানে কি আছে, সেটা মহিলা ভ্রূণ বলে আমরা ধরে নিতে পারি। আর যদি আমরা পুরুষের ক্ষেত্রে দেখি, সেখানে কি আছে, এক্স ওয়াই, তাহলে স্যার এক্স ক্রোমোজোম কটা, একটাই আছে। তাহলে একটাই এক্স ক্রোমোজোম যদি থাকে, সেটাই কি হবে, অ্যাক্টিভ অবস্থায় থাকবে, অর্থাৎ কোনো ইনঅ্যাক্টিভ বা বারবডি এখানে নেই। তাহলে স্যার বারবডি অনুপস্থিত থাকলে সেটা কি হবে স্যার, আমাদের পুরুষ ভ্রূণ হবে। তাহলে পুরুষ ভ্রূণ বা ছেলে সন্তান আছে কি করে বুঝবো, যদি বারবডি আমরা দেখতে না পাই। আর যদি বারবডি আমরা দেখতে পাই, তার মানে কি সেটা মহিলা ভ্রূণ বা কন্যা সন্তান বলে আমরা ধরে নিতে পারি। ওকে, নেক্সট হচ্ছে কি 2 নম্বরে বলছি, অ্যামনিওটিক তরল থেকে সংগৃহীত কোষগুলো যদি আমরা ক্যারিওটাইপ গঠন করি, তাহলে সেই ক্যারিওটাইপ গঠনের মাধ্যমে সেখানে ক্রোমোজোম সংখ্যা কম বা বেশি আছে কিনা, অর্থাৎ অ্যানিউপ্লয়েডি উপস্থিত আছে কিনা সেটা আমরা জানতে পারবো। যদি অ্যানিউপ্লয়েডি উপস্থিত থাকে, তাহলে সেইটা কি ধরনের ভ্রূণ, মানে ক্রোমোজোম ঘটিত ত্রুটি, সেটাও আমরা জানতে পারবো। তাহলে কোনো ক্রোমোজোম ঘটিত ত্রুটি আছে কি না এইটা নির্ধারণের জন্য আমরা ক্যারিওটাইপ টেস্ট করে থাকি, সেটাও কিন্তু অ্যামনিওটিক তরল মধ্যস্থ যে কোষগুলো উপস্থিত থাকে সেই কোষগুলো থেকেই করে থাকি। আর 3 নম্বর হচ্ছে স্যার অ্যামনিওটিক তরলে রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে স্যার ভ্রূণের কোনো বিপাকীয় ত্রুটি আছে কিনা সেটা আমরা নির্ণয় করতে পারি। কিরকম ভাবে স্যার, মানে ওই যে তরলটা আছে স্যার, ওই তরলের মধ্যে বহু উৎসেচক, যেগুলো কি আছে আমাদের জীবদেহের জন্য প্রয়োজনীয়, সেই সমস্ত উৎসেচকগুলো স্যার সেখানে উপস্থিত থাকে। যদি আমরা দেখি সেখানে স্যার সমস্ত উৎসেচকগুলোই উপস্থিত আছে, তার মানে স্যার সেখানে কোনো বিপাকীয় ত্রুটি নেই। কিন্তু যদি দেখা যায় কোনো একটা উৎসেচক কি আছে কম পরিমাণে আছে, তার মানে স্যার সেখানে কি আছে, ভ্রূণের বিপাকীয় ত্রুটি উপস্থিত আছে বলে আমরা ধরে নিতে পারি। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন স্যার বলেছে বায়োজেনেটিক সূত্র কি। বায়োজেনেটিক সূত্রটা কি স্যার, না বিজ্ঞানী ভন বিয়ার স্যার ভ্রূণ এর গঠন বা এমব্রায়োজেনেসিস পদ্ধতি থেকে পর্যবেক্ষণ করেছিলেন। কার কার ক্ষেত্রে স্যার, সমস্ত মেরুদণ্ডী প্রাণীগুলোর ক্ষেত্রে, যেমন মাছেদের ক্ষেত্রে, তারপরে হচ্ছে স্যার অ্যাম্ফিবিয়া বা উভচরদের ক্ষেত্রে, রেপটিলিয়া বা স্যার সরীসৃপদের ক্ষেত্রে, ম্যামালিয়া বা স্তন্যপায়ীদের ক্ষেত্রে, আর তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে স্যার বার্ড বা এভিসদের ক্ষেত্রেও তিনি পর্যবেক্ষণ করেছিলেন। করে তিনি দেখলেন কি সবার ক্ষেত্রে কিন্তু ভ্রূণের গঠন পদ্ধতি প্রাথমিকভাবে একই রকম। কি সবারই ক্ষেত্রে স্যার একটোডাম, মেসোডাম, এন্ডোডাম আছে। সবারই ক্ষেত্রে স্যার ইনিশিয়াল পর্যায়ে কি হচ্ছে স্যার ভ্রূণ
নোটো সরি টেল থাকবে, একটা পুচ্ছ অংশ থাকবে। পরবর্তীতে স্যার যাদের ক্ষেত্রে পুচ্ছ থাকে না তাদের ক্ষেত্রে স্যার সেটা বিলুপ্ত হয়ে যাবে। তো এরকমভাবে কি হচ্ছে, তাদের ইনিশিয়াল যে গঠনটা সেটা কিন্তু সবার একই রকম হয়। পরবর্তীতে বিজ্ঞানী আর্নস্টেকেল কিন্তু সেই একই পরীক্ষা করেছিলেন এবং সেখানে কিন্তু তাদের মধ্যে মিল পেয়ে তিনি একটা বিবর্তন বা অভিব্যক্তি সম্পর্কিত একটি সূত্র তিনি দিয়েছিলেন, যেটাকে বলা হয় অন্টোজেনি রিক্যাপিচুলেটস ফাইলোজেনি বা ব্যক্তিজনী জাতিজনীকে পুনরাবর্তিত করে। অর্থাৎ কোনো একটা ব্যক্তি বা কোনো একটা নির্দিষ্ট জীবের জীবন চক্রকে যদি আমরা দেখি, সেই জীবন চক্র থেকে কিন্তু আমরা তার ফাইলোজেনি অর্থাৎ কি হচ্ছে তার অভিব্যক্তিজনিত তার অ্যানসেস্টার কারা ছিল, তার পূর্বপুরুষ কারা ছিল সেটা আমরা অনুমান করতে পারি। তো এটাকেই বলা হয় কি অন্টোজেনি রিক্যাপিচুলেটস ফাইলোজেনি। ওকে, তাহলে স্যার এই হচ্ছে আমাদের গল্প। ওকে, নেক্সট হচ্ছে কি স্যার এসটিপি উৎপাদন পদ্ধতি, অর্থাৎ সিঙ্গেল সেল প্রোটিন বা এককোষী প্রোটিন যেগুলো আছে সেগুলো আমরা কিভাবে উৎপাদন করে থাকি সেই পদ্ধতিটি সংক্ষেপে বর্ণনা করো, এটাই আমাদের কোশ্চেন ছিল। বলছি কি এসটিপি উৎপাদনের জন্য আমরা কিছু পর্যায় পরপর অনুসরণ করে থাকি। সেই পর্যায়গুলো কি, সব প্রথম হচ্ছে যে অণুজীব থেকে আমরা কি করতে চাইছি, এসটিপি গঠন করতে চাইছি, সেটার বংশ বৃদ্ধি করব। তাহলে প্রথমে কি করবো, তার সংখ্যাকে আমাকে বৃদ্ধি করতে হবে। তাহলে স্যার সাধারণত এই অণুজীব হিসেবে আমরা কাদেরকে ইউজ করি না, স্পাইরুলিনাকে ইউজ করা হয়। তাহলে স্পাইরুলিনা ম্যাক্সিমা যেটা একটা শৈবাল, আর স্যার হচ্ছে ছত্রাক হিসেবে কি স্যার ক্যান্ডিডা ইউটিলিস এদেরকে স্যার আমরা ব্যবহার করে থাকি। এখন কথা হচ্ছে স্যার যে শৈবালের বৃদ্ধি ঘটানোর জন্য আমরা কি করি না স্যার, কাচের পাত্রে বা ট্যাঙ্কের মধ্যে এটাকে আমরা রেখে সেখানে আমরা বংশবৃদ্ধি ঘটিয়ে থাকি। কেন, আমরা জানি কি হচ্ছে শৈবাল সাধারণত জলজ জীব, সাধারণত জলজ উদ্ভিদ, যারা কি হচ্ছে স্বাদু জলের মধ্যে কি হচ্ছে খুব সুন্দরভাবে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, বংশবৃদ্ধি করতে পারে। তো বলছি এই সময় কি করতে হয়, আমাদেরকে বৃদ্ধিকালে পিএইচ, আলো এবং তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখতে হয়। যারা কম আলোয় বেশি পরিমাণে বৃদ্ধি ঘটায় তাদেরকে হচ্ছে কম আলোতে রাখতে হবে। যদি কেউ বেশি আলোতে দরকার হয় তাহলে সেক্ষেত্রে বেশি আলোতে রাখতে হবে। যদি কারো ক্ষেত্রে দেখা যায় পিএইচ এর মাত্রা খুব আম্লিক প্রকৃতির হতে হবে তাহলে তাকে পিএইচ আম্লিক প্রকৃতিতে রাখতে হবে। যদি কারো বৃদ্ধি ক্ষারীয় প্রকৃতির পিএইচ এ হয় তাহলে সেখানে কি হচ্ছে তাকে ক্ষারীয় প্রকৃতির পিএইচ এ রাখতে হবে। এরকম ভাবে কি করতে পারি, আমরা নিয়ন্ত্রণের মাধ্যমে তাদের বৃদ্ধি ঘটাবো। আর ছত্রাকের ক্ষেত্রে স্যার আমরা জানি ছত্রাক সাধারণত কি আছে ফার্মেন্টেশন বা সন্ধান প্রক্রিয়ার দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে থাকে। আর সন্ধান প্রক্রিয়ার জন্য স্যার আমাদের কি দরকার, গুড় বা ছানার জল, এগুলো আমাদের খুব প্রয়োজনীয়। তাহলে স্যার ছানার জল বা গুড় বা হাইড্রোকার্বন ইত্যাদির মধ্যে মিশিয়ে বা ইত্যাদি পুষ্টি মাধ্যমের মধ্যে রেখে আমরা কি করতে পারি, এই ছত্রাক জাতীয় অণুজীবগুলোর বংশবৃদ্ধি ঘটাতে পারি। সেকেন্ড স্টেপ যেটা, সেটা কি স্যার, যে অণুজীবগুলো আমরা বংশবৃদ্ধি করলাম বা সংখ্যা বৃদ্ধি করলাম সেগুলো স্যার কিন্তু তার সঙ্গে আরও কি হচ্ছে পারিপার্শ্বিক কিছু অণুজীব সেখানে উপস্থিত হতে পারে। বা এই যে কালচার মিডিয়ামে যেমন দেখেছিলাম আমরা গুড়ের মধ্যে, তাহলে সেখান থেকেই করতে হবে আমাকে অণুজীবগুলোকে পৃথকীকরণ করতে হবে। তাহলে স্যার সেকেন্ড স্টেপ হচ্ছে কি অণুজীব পৃথককরণ। ওকে, বলছি বিভিন্ন পদ্ধতির সাহায্যে আমরা অণুজীবগুলোকে পুষ্টি মাধ্যম থেকে পৃথক করতে পারি। যেমন কি হচ্ছে ইস্ট বা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি করা হয় না স্যার, সেন্ট্রিফিউগেশন বা ফ্লোটেশন পদ্ধতি ব্যবহার করা হয়। সেন্ট্রিফিউগেশন বা ফ্লোটেশন পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। আর সূত্রাকার যে ছত্রাকগুলো আছে তাদের ক্ষেত্রে স্যার আমরা ফিল্ট্রেশন পদ্ধতি ইউজ করে থাকি। তাহলে স্যার বলছে ব্যাকটেরিয়া বা শৈবালের ক্ষেত্রে আমরা কি ইউজ করছি বা ইস্টের ক্ষেত্রে আমরা কি ইউজ করছি না স্যার, সেখানে সেন্ট্রিফিউগেশন বা ফ্লোটেশন পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। আর স্যার যদি সূত্রাকার ছত্রাক হয় বা সূত্রাকার শৈবাল হয় সেক্ষেত্রে স্যার আমরা কি করতে পারি, ফিল্ট্রেশন পদ্ধতি ব্যবহার করতে পারি। 3 নম্বর হচ্ছে স্যার জল বিয়োজন। জল বিয়োজন কোথা থেকে স্যার, না ওই অণুজীবের মধ্যে যে জল আছে, অণুজীব মধ্যস্থ যে জল উপস্থিত থাকে তার দেহে, সেই জলটাকে তাকে বিয়োজিত করে দিতে হবে। তার জন্য স্যার আমাদের কি দরকার না, বিভিন্ন পদ্ধতির সাহায্যে আমরা কিন্তু জল বিয়োজন ঘটাতে পারি। যেমন কি হচ্ছে গাঢ় কোনো দ্রবণ মাধ্যমে যদি আমরা রাখি তাহলে সেখানে কিন্তু বহি অভিস্রবণ পদ্ধতিতে কি হচ্ছে ওই অণুজীব মধ্যস্থ যে জল সেটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে। কেন স্যার, অভিস্রবণের ক্ষেত্রে আমরা জানি কি লঘু দ্রবণ থেকে গাঢ় দ্রবণে দ্রাবকের চলাচল ঘটে। তাহলে স্যার এই যে অণুজীবগুলো তাদের যে সাইটোপ্লাজম, সেই সাইটোপ্লাজমের যে গাঢ়ত্ব তার তুলনায় অধিক গাঢ়ত্বের কোনো দ্রবণকে যদি আমরা রাখি আর সেই মাধ্যমের মধ্যে যদি আমরা অণুজীবকে মিশিয়ে দিই তাহলে স্যার সেখানে বহি অভিস্রবণ ঘটবে, অর্থাৎ দেহ থেকে জল বাইরে বেরিয়ে যাবে। স্যার এই যে বহি অভিস্রবণ পদ্ধতিতে কি হবে, সেখানে স্যার জল বিয়োজন ঘটবে। আর স্যার এরপরে কি হচ্ছে না, এই যে জল বিয়োজনের পর স্যার ওই যে নিউক্লিয়েজ উৎসেচকের ব্যবহার করে স্যার অণুজীবগুলো থেকে আমরা যে প্রোটিন সমৃদ্ধ বায়োমাস আছে সেই বায়োমাসটাকে নিষ্কাশন করতে পারি এবং সেই নিষ্কাশনের মাধ্যমে আমরা কি করতে পারি স্যার, সিঙ্গেল সেল প্রোটিন বা এসটিপি গঠন করতে পারি। ওকে, পরের কোশ্চেনে যদি যাই, সেখানে বলছে বায়োগ্যাসের সুবিধাগুলো কি কি। বায়োগ্যাসের সুবিধা কি কি স্যার, 1 নম্বর সুবিধা হচ্ছে বায়োগ্যাস পরিবেশ দূষণ ঘটায় না। কারণ আমরা জানি বায়োগ্যাস আমরা যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারি, যেমন কি কাঠের জ্বালানি আমরা পোড়াচ্ছি তাহলে কি হচ্ছে সেখানে কিন্তু বায়োগ্যাস উৎপন্ন হচ্ছে। তাহলে স্যার এই যে বায়োগ্যাস সেটা কিন্তু আমাদের কখনো স্যার পরিবেশ দূষণ ঘটায় না। সেকেন্ড কি স্যার,
এই গ্যাস উৎপাদনে জৈব বর্জ্য বস্তুর পচন ঘটে, এর ফলে কোনো দুর্গন্ধ সৃষ্টি হয় না। তাহলে জৈব বস্তু যেটা কি হয়েছিল আমরা প্রকৃতিতে রেখে দিলে সেটাকে তো পচে দুর্গন্ধ সৃষ্টি করতে পারতো, কিন্তু যেহেতু আমরা সেটাকে কি করছি, পোড়াচ্ছি, পুড়িয়ে বায়োগ্যাস উৎপন্ন করছি, ফলে কি হচ্ছে না সেই জৈব বস্তুটা কিন্তু পচে দুর্গন্ধ সৃষ্টি করতে পারছে না। আর স্যার যদি সেখানে দুর্গন্ধ ছড়াই তার মানে কি হচ্ছে স্যার, সেখানে কি হচ্ছে বিভিন্ন রোগ জীবাণু সৃষ্টিকারী অণুজীবের সৃষ্টি হতে পারে, কিন্তু সেটাও স্যার এখানে হচ্ছে না। তাহলে বর্জ্য পদার্থের যে সংক্রামক অণুজীবগুলো থাকে সেই জীবাণুগুলো কিন্তু মারা যায় এই বায়োগ্যাস উৎপাদনের সময়। আচ্ছা, পরের পয়েন্টে চলে আসি স্যার, বলছি এই শক্তি সঞ্চয় করে বায়োগ্যাস শক্তি যেটা, সেই বায়োগ্যাস শক্তি সঞ্চয় করে স্যার আমরা কি করতে পারি, বিদ্যুৎ উৎপাদন এবং জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি। আর কি করতে পারি স্যার, না যেহেতু আমাদের বায়োমাস আমরা তো প্রকৃতিতে যে কোনো সময় হামেশাই পেয়ে থাকি, সবজি কাটা সবজি, তারপরে হচ্ছে পচা সবজি থেকে, তারপরে কি হচ্ছে গরুর খাবার থেকে, এরকম বিভিন্ন জায়গা থেকে, গরুর যে মলমূত্র সেখান থেকে, এরকম বিভিন্নভাবে কিন্তু আমরা কাঁচামাল পেয়ে যাই। তাহলে কাঁচামাল হচ্ছে সহজলভ্য কার জন্য, বায়োগ্যাস উৎপাদনের জন্য। আর স্যার এর জন্য ব্যয়ও কম, খরচও কিন্তু আমাদের স্যার কম হয়। আচ্ছা স্যার, পরের পয়েন্ট হচ্ছে কি, একই সঙ্গে জ্বালানি গ্যাস ও উপাজাত বস্তু হিসেবে উন্নত মানের সার পাওয়া যায়। তাহলে স্যার এখানে আমরা জ্বালানি গ্যাস হিসেবে পেতে পারি, ইউজ করতে পারি কাকে, এই বায়োগ্যাসকে। আর দ্বিতীয় কথা স্যার, উপজাত বস্তু হিসেবে কিন্তু আমরা জৈব সারও পেয়ে থাকি এই বায়োগ্যাস থেকে। ওই জন্য স্যার এটা হচ্ছে কি, এর সুবিধাগুলো আমরা ডিসকাস করলাম। পরবর্তী কোশ্চেন আছে স্যার, হ্যাপটেন ও অ্যাডজুভেন্ট কি। কোশ্চেন হচ্ছে স্যার, হ্যাপটেন ও অ্যাডজুভেন্ট কি। হ্যাপটেন কি জিনিস স্যার, সেটা যদি আমরা দেখি, বলছে কি এটা কোনো অ্যান্টিজেন নয় কিন্তু অ্যান্টিজেনের মতো কাজ করতে সক্ষম। অ্যান্টিজেন নয় কিন্তু অ্যান্টিজেনের মতো কাজ করতে সক্ষম। কখন না, যদি কোনো বাহক প্রোটিনের সাহায্যে ওরা বডিতে প্রবেশ করে বা অন্য কোনো অ্যান্টিজেনের সঙ্গে ওরা দেহে প্রবেশ করে। তাহলে স্যার কি, নিম্ন আণবিক ভর সম্পন্ন। আমরা জানি প্রত্যেকটা অ্যান্টিজেনের একটা নির্দিষ্ট ভর আছে, সেই ভরের থেকে বেশি ভর সম্পন্ন না হলে সেটাকে আমরা অ্যান্টিজেন বলতে পারি না। তাহলে স্যার ওর থেকে নিম্ন ভর সম্পন্ন হবে, সাধারণত অপ্রোটিন হয়ে থাকে। আমরা জানি সাধারণত স্যার অ্যান্টিজেন যারা হয়, হয় প্রোটিন ধর্মী হয়, নাহলে পলিস্যাকারাইড ধর্মী হয়ে থাকে। কিন্তু স্যার এটা প্রোটিন ধর্মী নয়, অপ্রোটিন ধর্মী পদার্থ। এছাড়া কি হচ্ছে, প্রাণীদেহে অ্যান্টিবডি সৃষ্টির মাধ্যমে অনাক্রম্য সারা সৃষ্টি করতে পারে না। স্যার অ্যান্টিবডি কখন গঠন হয়, যদি সেটা অ্যান্টিজেন হয় তবেই। তার মানে কি এক কথায় সেখানে বলতে পারি আমরা কি, যে স্যার যেটা অ্যান্টিজেন নয়, কিন্তু যদি কোনো বাহক অণুর সঙ্গে দেহের মধ্যে প্রবেশ করে তখন সে কিন্তু অনাক্রমক পদার্থ হিসেবে ক্রিয়া করবে, অর্থাৎ অ্যান্টিজেন হিসেবে ক্রিয়া করবে, যার বিরুদ্ধে স্যার অ্যান্টিবডি উৎপাদন হবে, যার বিরুদ্ধে স্যার অ্যান্টিবডি উৎপাদন হবে। তাহলে স্যার এরকম ধরনের অণুগুলোকে আমরা কি বলবো, হ্যাপটেন বলবো। অ্যাডজুভেন্ট কি স্যার, অ্যাডজুভেন্ট কোনো হ্যাপটেনও নয় আবার কোনো অ্যান্টিজেনও নয়, এটা হচ্ছে আলাদা ধরনের পদার্থ, যেটা কি হচ্ছে আমরা দেহে প্রবেশ করলে পারে সেটা স্যার নিজে থেকে অনাক্রম্য সারার যেটা বা অনাক্রম্য তন্ত্রের যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দেবে, অথবা অন্য কোনো অ্যান্টিজেনের সঙ্গে প্রবেশ করালেও সেখানে কিন্তু বাড়িয়ে দেবে। তাহলে স্যার কি হচ্ছে, অনাক্রম্য সারার তীব্রতা বৃদ্ধির জন্য আমরা যেগুলোকে বুস্টার ডোজ বলে থাকি না, সেই বুস্টার ডোজের মধ্যে কিন্তু আমাদের অ্যাডজুভেন্ট ইউজ করা হয়। নিচে বিভিন্ন যে টিকা বা ভ্যাকসিনগুলো দেওয়া হয়, সেগুলো যেটা বুস্টার ডোজ দেওয়া হয় সেখানে কিন্তু আমাদের কি হচ্ছে এই অ্যাডজুভেন্ট ইউজ করা হয়। কেন স্যার, সেখানে কি হচ্ছে, এই যে অনাক্রম্য সারা সেটা তীব্রতাকে বাড়ানো হচ্ছে। তাহলে স্যার অনাক্রম্য সারা তীব্রতা বৃদ্ধির উদ্দেশ্যে যে পদার্থ অ্যান্টিজেনের সঙ্গে বা অ্যান্টিজেনের ছাড়াই দেহে প্রবেশ করানো হয় তাদেরকে আমরা কি বলবো স্যার, অ্যাডজুভেন্ট বলবো। পরের কোশ্চেন হচ্ছে স্যার, রেড ডাটা বুকের দুটি গুরুত্ব লেখো। তাহলে রেড ডাটা বুকের গুরুত্ব যদি দেখি, রেড ডাটা বুকের প্রথম গুরুত্ব কি স্যার, রেড ডাটা বুক থেকে পৃথিবীতে বিপন্ন যে সমস্ত জীব বা প্রজাতিগুলো আছে সেগুলো সম্পর্কে ধারণা আমরা পেয়ে থাকি। দ্বিতীয় কথা হচ্ছে, সেই সমস্ত জীবগুলো সংরক্ষণের যে প্রয়োজনীয়তা সেই বিষয়ে আমরা জানতে পারি, এবং সেখানে কি আছে প্রয়োজনীয় যে সংরক্ষণের যে ব্যবস্থাপনাগুলো সেগুলোকে আমরা জানতে পারি। আর 3 নম্বর হচ্ছে স্যার, বিভিন্ন জায়গাতে কিছু স্পেশাল জীব আমরা পেয়ে থাকি, সেগুলোকে আমরা কি বলে থাকি, এন্ডেমিক প্রজাতি। স্যার এই যে এন্ডেমিক প্রজাতির যে জীবগুলো আছে তাদেরকে যদি সংরক্ষণ না করা হয় তাহলে সেই সমস্ত জীব কিন্তু অন্য কোনো স্থানে অভিযোজিত হতে পারে না, ফলে কি সেই জীব কিন্তু বিলুপ্ত হয়ে যাবে পৃথিবীর বুক থেকে। তো যাতে এটা না ঘটে স্যার, সেই জন্য সেই এন্ডেমিক প্রজাতি কারা এবং সেটা কোথায় পাওয়া যায় সেই বিষয়ে আমরা কিন্তু একটা ধারণা অর্জন করতে পারি। কোথা থেকে স্যার, রেড ডাটা বুক থেকে আমরা কিন্তু এই বিষয়ে জানতে পারি। ওকে, আচ্ছা পরের কোশ্চেন কি বলছে স্যার, অ্যালগাল ব্লুম কি। বলছে অ্যালগাল ব্লুম কি। তাহলে অ্যালগাল ব্লুম কি মানে শৈবাল বিস্ফোরণ। স্যার অ্যালগাল ব্লুম কথার অর্থ হচ্ছে শৈবাল বিস্ফোরণ। তার মানে কি স্যার, শৈবাল বিস্ফারিত হবে বা বিশাল আকারে বৃদ্ধিপ্রাপ্ত হবে। সেখানে গল্পটা কি স্যার, না শৈবাল অ্যালগাল ব্লুমের ক্ষেত্রে বলছি ইউট্রোফিকেশন পদ্ধতিতে কি হচ্ছে, পুকুরে বা জলাশয়ে কি হচ্ছে পুষ্টি পদার্থের সঞ্চয় ঘটে। আর স্যার পুষ্টি পদার্থের মাত্রা যখন খুব বেশি হয়ে যায় তখন সেখানে কি হচ্ছে, খুব দ্রুত
খুব দ্রুত শৈবাল জাতীয় যে ছোট ছোট অণুজীব আছে তাদের কি হচ্ছে দ্রুত বৃদ্ধি ঘটে, শৈবাল বা নীলাভ সবুজ শৈবালের। এই যে দ্রুত স্যার বংশবৃদ্ধি ঘটার পরে পুরো জলাশয় বা পুকুর জুড়ে কি হচ্ছে স্যার এই ধরনের শৈবাল বা নীলাভ সবুজ শৈবালগুলো কিন্তু বিস্তারিত থাকে। তো স্যার এই যে ঘটনাটা এটাকে বলা হয় অ্যালগাল ব্লুম। কোশ্চেন হতে পারে স্যার অ্যালগাল ব্লুমের ক্ষতিকারক প্রভাব কি? ক্ষতিকারক প্রভাব কি স্যার? অ্যালগাল ব্লুমের কারণে যখন অনেকটা পরিমাণ শৈবাল একসঙ্গে বংশবৃদ্ধি করে তখন স্যার সেখানে কি হচ্ছে জলাশয়ে উপস্থিত যে সমস্ত জলজ প্রাণীরা যেমন মাছ বা অন্যান্য জলজ প্রাণীরা তারা কিন্তু স্যার অক্সিজেনের অভাবে মারা যায়, অক্সিজেনের অভাবে স্যার মারা যায়। তো এই ঘটনাটাকে আমরা কি বলে থাকি স্যার? অ্যালগাল ব্লুম বলা হয়ে থাকে। তাহলে এই হলো আমাদের মডেল কোশ্চেন সেট 7-এর আমরা বিভিন্ন যে বিএসএকিউ এবং এসএকিউ 1 অর্থাৎ 1 মার্ক এবং 2 মার্কের কোশ্চেনগুলো সেগুলো সমাধান করলাম। নেক্সট আমরা আসবো মডেল কোশ্চেন সেট 8 নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা পড়াশোনা করতে থাকো, সুস্থ থেকো, ভালো থেকো, বাই।